সর্বনাশ, ডক্টর ইউনূস নিজের বিপদ নিজেই ডেকে আনলেন। তার পতন হতে চলেছে। নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের বৈঠককে কেন্দ্র করে শেখ হাসিনা ক্ষমতা আবারও ফিরে পাচ্ছে। জরুরি ঘোষণা দিয়েছেন সকালেই সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। সব ধরনের জল্পনা কল্পনার পর অবশেষে বাংলাদেশ ভারতের দুই সরকার প্রধানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনূস মোদীর বৈঠককে বাংলাদেশ ও ভারতের জন্য আশার আলো হিসেবে দেখছে বিএনপি। শেখ হাসিনার বিরুদ্ধে যত কেস মামলা দায়ের করা হয়েছে সমস্ত কেস মামলাকে শেষ করতে হবে এবং আপনাদের সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফেরাতে হবে। বুঝেন নরেন্দ্র মোদী কি শর্ত দিছে? এটা আমরা নিঃসন্দেহে মানি যে পৃথিবীর প্রথম সারির সামরিক খাতে বা সামরিক দিক দিয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোর মধ্যে ভারত অন্যতম। ভারতের সেনাপ্রধান গেল কয়েকদিন আগে তিনি দাবি করেছিলেন যে এই অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় পাকিস্তানের গোয়েন্দারা আপনার চিকেন স্ন্যাক ভিজিট করে গেছেন। ভারত আসলে বাংলাদেশের কাছ থেকে কি চায় সেটা কিন্তু স্পষ্ট হয়নি। যেমন খেয়াল করবেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর বৈঠককে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের সমালোচনা হচ্ছে, আপনারা সকলেই জানেন। কিন্তু এই বৈঠকের পেছনের মূল রহস্য কি? এই বৈঠকের চাঞ্চল্যকর তথ্যগুলো জানলে আপনারা অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই বৈঠককে কেন্দ্র করে বাংলাদেশ মহা বিপদের মধ্যে পড়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকারের পতন পর্যন্ত হয়ে যেতে পারে এই বৈঠককে কেন্দ্র করে। প্রিয় দর্শক মণ্ডলী, বেশি কথা বাড়াবো না, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর ইউনূস এই বৈঠকের পরে কত বড় বিপদে পড়তে চলেছেন। এইদিকে কিন্তু শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাওয়ারে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এই বৈঠকের পর বাংলাদেশ ভারতের মধ্যে কি হতে চলেছে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন। ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের সাথে আর ভারতের নরেন্দ্র মোদীর ফাইনাল সেই আপনার বৈঠকটা তাহলে অরিজিনালি আজকে হয়েই গেল। দর্শক বন্ধুরা, আপনার ভারতের অনেক বড় বড় গণমাধ্যমগুলো তারা জানাচ্ছে যে আপনার ভারতের নরেন্দ্র মোদী আর হচ্ছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রফেসর ডক্টর ইউনূস, এই দুজনের যে বৈঠকটা, এই বৈঠকটা ঘিরে আপনার নরেন্দ্র মোদীর যেই প্রথম কথাটা ছিল, আমি ডিরেক্ট পয়েন্টে যাচ্ছি, আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রথম যে পয়েন্টটা ছিল সেটি হচ্ছে যে বাংলাদেশে আগামী নির্বাচনে কিভাবে আওয়ামী লীগকে ফেরানো যায় এবং আপনাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যত কেস মামলা মিথ্যা কেস মামলা, যত কেস মামলা দায়ের করা হয়েছে সমস্ত কেস মামলাকে শেষ করতে হবে এবং আপনাদের সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফেরাতে হবে। বুঝেন নরেন্দ্র মোদী কি শর্ত দিছে? আমি আপনাকে বা আপনাদেরকে একটু বোঝানোর স্বার্থে একটা কথা বলি। যখন আপনার ডোনাল্ড ট্রাম্প তিনি আপনার আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়, তার 3 মাস পরে যখন নাকি আপনার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়ে আপনার সেখানে করে, তারপরে কিন্তু আপনার এই ভারতের নরেন্দ্র মোদী কিন্তু কংগ্রাচুলেশন জানানোর জন্য আমেরিকার হোয়াইট হাউসে যায়। ভারতের নরেন্দ্র মোদী সেখানে কিন্তু আর কোনো দেশের প্রেসিডেন্টকে কিন্তু দেখা যায় নাই, শুধুমাত্র ভারতের নরেন্দ্র মোদীকে দেখা গেছে। এবং সেই আপনার মিটিংকে ঘিরে বা সেই সাক্ষাৎকারকে ঘিরে আমাদের বাংলাদেশের প্রসঙ্গেও অনেক কথা তুলে ধরে ভারতের নরেন্দ্র মোদী। সেখানে সবচেয়ে বড় কথাটা ছিল যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের সেখানে আওয়ামী লীগকে ফেরাতে হবে এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও বাংলাদেশে ফেরাতে হবে। তবে এইটার প্রসঙ্গে আপনার ডোনাল্ড ট্রাম্প কি বলে যে বাংলাদেশ প্রসঙ্গে আমি সম্পূর্ণ দায়িত্ব কিংবা হ্যান্ড ওভার করলাম ভারতের নরেন্দ্র মোদীকে। কল্পনা করতে পারেন? ঠিক সেই কারণেই বা সেই জোরটা নিয়েই আপনার ভারতের নরেন্দ্র মোদী যখন নাকি আমাদের বাংলাদেশের সরকার আপনার প্রফেসর ডক্টর ইউনূস তিনি একটা মিটিং করার জন্য, একটা বৈঠক করার জন্য তিনি দিনের পর দিন চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিংবা তাদের যে কমিটিটা আছে এই ধরনের প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছিল, তাই না? কিন্তু তারা ব্যর্থ হয়েছে কিংবা আজকে এসে তারা সাকসেস হয়েছে। ঠিক সেইটারই আপনার ফয়দাল উঠলো আপনার ভারতের নরেন্দ্র মোদী। তবে আমি মনে করি যে ওই যে একটা কথা আছে না যে সুযোগ বুঝে কূপ মারা, আমার মনে হয় নরেন্দ্র মোদী সেই কাজটাই করলো যে যেখানে আমাদের বাংলাদেশের সরকার তিনি নিজে সাইরা নরেন্দ্র মোদীর সাথে বসে যাচ্ছে, ঠিক সেই সুযোগটা কেন মিস করবো? দিয়ে দেই, শর্তগুলা দিয়ে দেই, তাই না? এটা নিঃসন্দেহে আমাদের বাংলাদেশের বা বাঙালিত্বর এবং যারা নাকি আমরা স্বাধীনতাকে বিশ্বাস করি এবং এই রাজাকার পাকিস্তানি আল বদর আল শামসদের আমরা এই দেশ থেকে বিতাড়িত করতে চাই, এটা আমাদের সবার জন্য অত্যন্ত বড় একটা খুশি সংবাদ, এটা আমরা মনে করি। কারণ ভাই, বর্তমান যেভাবে পাকিস্তানিরা আপনার আমাদের বাংলাদেশ প্রতিনিয়ত একটু একটু করে দখল করার চেষ্টা চালাচ্ছে সমস্ত দিক দিয়ে, তাই না? ঠিক এই মুহূর্তে এসে
আপনার নরেন্দ্র মোদী আর প্রফেসর ডক্টর ইউনূসের এত বড় একটা বৈঠক, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেই বৈঠককে ঘিরে কিভাবে আপনার শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে বাংলাদেশের নির্বাচনে ফেরানো যায় সেই প্রসঙ্গে এত বড় তথ্য বা এই কথাগুলো তুলে ধরে, এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আওয়ামী লীগের জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে তার উল্টো দিকে ডক্টর ইউনূস কি বলে? ডক্টর ইউনূসের বক্তব্য হচ্ছে, আমি আজ থেকে আরো 2 মাস আগে যখন বিবিসির একটা নিউজের সাক্ষাৎকারে আমি কিন্তু সেই কথা বলছিলাম যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তবে আমাদের সরকারের পক্ষ থেকে আহলান সালানকে মানে ওয়েলকাম জানাবে, কিন্তু আইনত কোনো জটিলতা থাকবে না। এখন আগামী নির্বাচনে বাংলাদেশের সেই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা একান্ত আওয়ামী লীগ বা শেখ হাসিনার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, এটা বাস্তব যে আপনার ডক্টর ইউনূস বিবিসির একটা নিউজের সাক্ষাৎকারে তিনি এই বক্তব্য রাখছিলেন। তবে এটা এখন কনফার্ম হয়ে গেল যে শেখ হাসিনার এগেনস্টে আপনার যে সমস্ত মামলা মোকদ্দমা ছিল মানে গায়েবী বা তার নেতাকর্মীদের উপরে সমস্ত কিছু তদন্ত করা হবে একটু ভালোভাবে, যে আদেও তারা এই মামলার সাথে জড়িত ছিল কিনা এটা তদন্ত করে দেখা হবে। অন্যদিকে আমাদের বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছিল কিংবা তাদেরকেও শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। ডক্টর ইউনূস এই কথাও বলে। শুধু এটাই না, ভারতের নরেন্দ্র মোদী তিনি আরো জানান যে বাংলাদেশ আর ভারতে যারা নাকি বা আপনাদের সরকারের পক্ষ থেকে যে সমস্ত হংকার দেওয়া হয় সেটা আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি, কারণ তারা তাদের এই বয়সটা হয় নাই, তাদের ভিতরে ওই ম্যাচুরিটিটা আসে নাই। এটা ভারতের গণমাধ্যমগুলোর বক্তব্য। এখন ডক্টর ইউনূস তিনি আরো বলছে যে ভারত বাংলাদেশ সুসম্পর্ক যাতে বজায় থাকে সেই দিকেই তাদের লক্ষ্য এবং সেই দিকেই তাদের এগিয়ে যেতে হবে। কারণ কোনো দেশ আসলে আরেকটা দেশের সাথে ভালো সম্পর্ক রাখবে আর আরেকটা দেশের সাথে যুদ্ধ কিংবা শত্রুতা বাজায় রাখবে, এটা কিন্তু সবচেয়ে বড় একটা আপনার কি বলে একটা দেশের জন্য দুঃখজনক একটা ঘটনা, তাই না? তো সবচেয়ে বড় কথা এই দেশের সাথে সব মানে কোনোভাবেই ভাই শত্রুতা করে আমরা থাকতে পারবো না, বা তারাও থাকতে পারবে না, ভারত থাকতে পারবে না, আমরা থাকতে পারবো না। কারণ দুই দেশই হচ্ছে পাশাপাশি একটা দেশ, বর্ডার আমাদের এভাবে চিপকা লাগানো ভাই চারদিক দিয়ে, এটা বুঝতে হবে আপনাকে। তবে যাই হোক, যে আগামী নির্বাচনে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা ভাই, আগামী নির্বাচনে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতেছে এটা মোটামুটি কনফার্ম 100%। শুধু এটাই না, আপনার এই যে ভারত মাঝে মাঝে পানি টানি ছাইড়া দেয়, তাই না, ফারাক্কার বাদের পানি, তারপর চিকেন নেক নিয়ে মানে এইগুলো নিয়েও অনেক আলোচনা হয়। তবে এই ফারাক্কার বাদ নিয়ে নতুন আরেকটা চুক্তি মেবি হতে পারে যে পানি ছাড়ার বিষয় নিয়ে, মানে ভারত যখন মন চায় আমাদের বাংলাদেশে পানি ছেড়ে দেয়, ফারাক্কার বাদ পানি ছেড়ে দিয়ে কিন্তু হাজার হাজার বাড়িঘর কিন্তু লোকসান হয়ে যায়, সেই কাজটা যাতে না করতে পারে সেই দিকেও লক্ষ্য রাখবে ডক্টর ইউনূস। তবে আশা করি এই বৈঠকটার মাধ্যমে আর যাই হোক পাকিস্তানিদের বিন্দু পরিমাণ কোনো ফায়দা হচ্ছে না, কিংবা এরা বর্তমান বা এদের মানে মাথায় বর্তমান চুলকানি শুরু হয়ে গেছে। আলটিমেটলি এটা বড় একটা খুশি সংবাদ আমি ব্যক্তিগতভাবে ভাই মনে করি, কারণ আর যাই হোক পাকিস্তানে তো যাচ্ছে না কিংবা পাকিস্তানের সাথে তো কোনো বৈঠক মিটিং করতেছে না, তাই না? অতএব ভালো। এটা আমরা নিঃসন্দেহে মানি যে পৃথিবীর প্রথম সারির সামরিক খাতে বা সামরিক দিক দিয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোর মধ্যে ভারত অন্যতম। কিন্তু ভারত যে এত দ্রুত এতটা ভয় পাবে সেটা কিন্তু আমরা ভাবি নাই। তবে এই ভয়ের পিছনে একটা কারণ আছে। ভারতের সেনাপ্রধান গেল কয়েকদিন আগে তিনি দাবি করেছিলেন যে সরকারের পৃষ্ঠপোষকতায় মানে এই অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় পাকিস্তানের গোয়েন্দারা আপনার চিকেন স্ন্যাক ভিজিট করে গেছেন। আপনারা জানেন যে ভারতের সেনাপ্রধানের এই কথায় প্রায় তোলপাড় হয়েছিল। এর পরপরই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উত্তর পূর্ব যে রাজ্যগুলো আছে ভারতের, যে 7 সিস্টার্স খ্যাত এবং চিকেন স্ন্যাক, সেটা নিয়ে যখন তিনি কথা বললেন, এটা নিয়ে ভারতের রাজনৈতিকভাবে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। তবে সামরিকভাবে এত দ্রুত তারা কি বলে যে এখানে প্রতিক্রিয়া দিবে আমি আসলে এটা বুঝিও নাই। ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিকে সংযুক্তকারী একমাত্র প্রবেশপথ হচ্ছে শিলিগুড়ি করিডোর। যখন ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনাকর কথাবার্তা চলছে তখন আমরা দেখলাম যে আপনার নেপাল, পূর্ব বাংলাদেশ এবং ভুটান ও উত্তর চীন সীমান্ত যেটাকে বলা হয়ে থাকে চিকেন স্ন্যাক, সেই চিকেন স্ন্যাকে সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের জের ধরে আমরা দেখলাম যে আজকে এখানে ব্যাপক ভারী অস্ত্র শস্ত্র এবং বিশাল মোতায়েন করা হয়েছে। সম্প্রতি ভারতের সেনাপ্রধানের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে চিকেন স্ন্যাক কোনো দুর্বল জায়গা নয়, বরং এটি ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল, যেখান থেকে পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলে যারা সেনাবাহিনীর সদস্য আছেন তাদেরকে যে কোনো ধরনের হুমকির মুখে দ্রুত মোতায়েন করা সম্ভব। ভারতীয় মিডিয়া বলছে ভারতীয় সশস্ত্র বাহিনী এই অঞ্চলে নিরাপত্তা বাড়ানোর জন্য ইতিমধ্যেই বিস্তৃত পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে বিমান বাহিনী হাসিমারা বিমান ঘাঁটিতে মেঘ বিমানের পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তির রাফাল যুদ্ধ বিমানের মতন একটি স্কোয়াড্রনও মোতায়েন করেছে। সম্ভাব্য হুমকি প্রতিরোধে যে করিডোর আছে সেখানে ব্রহ্মাস সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি রেজিমেন্টও মোতায়েন করেছে। এছাড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও মোতায়েন করা হয়েছে। আকাশপথে যে কোনো ধরনের অনুপ্রবেশ রুখতে ভারত এই অঞ্চলে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও মোতায়েন করেছে। এর বাইরে অতিরিক্ত সুরক্ষার জন্য MRSM আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় করা হয়েছে। এছাড়া এই অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে থাকা ত্রিশক্তি কর্পসের সদর দপ্তর করিডোরের কাছে শুকনো অবস্থিত এই কর্পস
অত্যাধুনিক অস্ত্রশস্ত্র যেমন রাফাল যুদ্ধবিমান, ব্রহ্মাস ক্ষেপণাস্ত্র এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারাও সজ্জিত। ভারতীয় গণমাধ্যমের বক্তব্য যে থাইল্যান্ডের বিমস্টেকে যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে জয়েন করার জন্য নরেন্দ্র মোদী 2 দিনের সফরে গিয়েছেন। এই পরিস্থিতিতে নয়াদিল্লি এই অঞ্চলের কৌশলগত নিরাপত্তা এবং উন্নয়নের দিকে নজর রাখছে। সম্প্রতি ডক্টর মোদী ইউনূসের মন্তব্য এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বাংলাদেশ চীনের ক্রমবর্ধমান প্রভাব এটাকেও তারা গভীরভাবে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ভারতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন ঢাকা বেজিং এর যে ঘনিষ্ঠতা সেটা ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ হতে পারে। এছাড়া বিশেষ করে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার ক্ষেত্রে এটা হুমকি স্বরূপ হতে পারে। এর পাশাপাশি পাকিস্তানের সাথেও বাংলাদেশের যে সম্পর্কের উন্নয়ন হচ্ছে সেটা নিয়েও ভারত গভীর চিন্তিত। এত বছরে চিন্তা খুব বেশি ছিল না, বাট গেল 6-7 মাসে 2টা ডায়লগের পরে যে নিরাপত্তা, যে সেনাবাহিনী অস্ত্রশস্ত্র মোতায়েন, এটা ভারতীয় নিরাপত্তার একটা বড় ধরনের খরচের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশকে অস্থিতিশীল করলে ভারত অস্থিতিশীল হয়ে উঠবে, এটা কিন্তু ভারতের রাজ্য সরকারগুলো না বুঝলেও কেন্দ্রীয় সরকার বুঝছে। তবে আমরা বাংলাদেশের পক্ষ থেকে আমরা জানি কোনো রকম হুমকি ভারতের জন্য নেই, তবে ভারত অতিরিক্ত একটু টেনশন করতেছে আর কি, যে কোথাকার পানি কোথায় গড়ায়। ভারত আসলে বাংলাদেশের কাছ থেকে কি চায় সেটা কিন্তু স্পষ্ট হয়নি। যেমন খেয়াল করবেন, আজকে একটা শিরোনাম বলি, সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করার আহ্বান ভারতের প্রধানমন্ত্রীর। আচ্ছা, এটা তো বোঝাই যাচ্ছে কি বলতে চাচ্ছে। ওই যে 7 সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূস যে কথা বলেছেন, সেটাকে চিকেন নেক, 7 সিস্টার্স, এই কথাগুলি ভারত খুব সেন্সিটিভ। এইটা শুনলেই মনে হয় যেন ভারত বোধহয় হাতছাড়া হয়ে গেল, ওই তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7টা রাজ্য বোধহয় আলাদা রাষ্ট্র হয়ে গেল, চীন দখল করে নিল, এই ধরনের একটা তাদের মনোভাব। কিন্তু ডক্টর ইউনূস কি কারণে চীনে এই কথা বলেছেন, কি বলেছেন, পরিষ্কার করেছেন। যাই হোক, আজকে এই বৈঠকের পর বিক্রম মিশ্রি, ভারতের পররাষ্ট্র সচিব, তিনি ব্যাখ্যা দিয়েছেন যে ভারতের পয়েন্ট থেকে যে সেই বৈঠকে, সাইডলাইনের ওই বৈঠকে, যেখানে যেই বৈঠকটা 40 মিনিট হয়েছে, সেই বৈঠকে ভারতের পক্ষ থেকে নরেন্দ্র মোদী কি বলছে, কিন্তু সেই বলার মধ্যেও অস্পষ্টতা দেখেন। তারা কিন্তু পরিষ্কার করে কিছু বলছে না, কোনটা বলতে হবে কোনটা বলতে হবে না, এটা তো বাংলাদেশ বুঝবে। তোমাদের যদি স্পেসিফিক কোনো পয়েন্ট থেকে নিয়ে আসো, সেটা নিয়ে আলোচনা হবে, সেটা যৌক্তিক কি অযৌক্তিক সেটা নিয়ে আলোচনা হতে পারে। খবরে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথমবারের মতো আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা দিল্লি সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করার আহ্বান জানিয়েছেন। পয়েন্টগুলি দেখো কি কি বক্তব্য। নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেছেন ভবিষ্যতে ভারত এমন এক গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় যেখানে নির্বাচনের একটি ভূমিকা রয়েছে। হাই রে, এই কথাগুলি গত 15 বছরের একবার যদি শেখ হাসিনার আমলে উচ্চারণ করতো, তাহলে তো আজকের এই পরিণতি হইতে হয় না। শেখ হাসিনাকে পালায় দিল্লিতে যাইতে হয় না, আর দিল্লিরও এরকম তাকে লুকায় রাখতে হয় না। এইটা, এর দায় কি ভারতের নেই? দেখেন যে ভবিষ্যতে কিরকম বাংলাদেশ দেখতে চাই, আমরাও তো দেখতে চাই অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল দেখতে চাই, যেখানে নির্বাচনের একটা ভূমিকা আছে। ভালো নির্বাচন এলে একটা ভালো স্থিতিশীল সরকার হবে, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নেবে। এটা এখন বুঝতেছেন উনি, এখন যেহেতু হাসিনা নাই, এখন সব চাইতেছে যাতে এই ফাঁকে দিয়ে আওয়ামী লীগ ঢুকতে পারে। শুক্রবার দুপুরে ব্যাংককের সাংগ্রিলা হোটেলে ইউনূস মোদীর বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এসব তথ্য জানান। থাইল্যান্ডের রাজধানীতে 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন শেষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের শুরুতে বিক্রম মিশ্রি বক্তব্য দেন, এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। ভালো, ভারতের পররাষ্ট্র সচিব বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এই অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, এটা উনি 15 বছরে একবারও এই তথ্য উচ্চারণ করেননি। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ভারতের জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দুই দেশের মধ্যে সহযোগিতা উভয় দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে এনেছে। তিনি বাংলাদেশের সঙ্গে বাস্তবতার নিরিখে একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে ভারতের আকাঙ্ক্ষার উপর জোর দিয়েছেন। বিক্রম মিশ্রি বলেন, প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন পরিবেশকে খারাপ করে এমন বক্তব্য এড়িয়ে চলাই সর্বোত্তম। বিক্রম মিশ্রি বলেন, সীমান্তে আইনের কঠোর প্রয়োগ এবং অবৈধ সীমান্ত অতিক্রম প্রতিরোধ, বিশেষ করে রাতে সীমান্ত অতিক্রম ঠেকানো, সীমান্ত নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। প্রয়োজন, কিন্তু তুমি কি গুলি করবা তাই বলে? আটক করো। কে না চায় সীমান্তের নিরাপত্তা? সেটা বাংলাদেশও চায়, তারাও চায়। এই জিনিসটা তারা উল্লেখ করতেছে না। ভাই, সব কড়াকড়ি করো, কিন্তু যে আগ্নেয়াস্ত্র বহন করতেছে না, শুধুমাত্র অবৈধ অনুপ্রবেশের কারণে গুলি চলতে পারে না। ভারতের কেউ কি কখনো আসে না তো বাংলাদেশের পক্ষ থেকে যে বিজিবি, তারা গুলি করবে? এটা কি আমরাও চাইবো? আমরাও তো সেটা চাইবো না। ভারত ও বাংলাদেশের সম্পর্ক পর্যালোচনা এবং এগিয়ে নেওয়ার জন্য দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করতে পারেন বলেও উল্লেখ করেছেন তিনি। গুড, ভালো, সমস্যা নেই তো, কিন্তু সম্পর্কটা তো একতরফা যাতে না হয়। ভারতের প্রধানমন্ত্রী দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছেন যে দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থের সব বিষয় গঠনমূলক আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয়ভাবে সমাধান অব্যাহত থাকবে, আর এটা হবে দুই দেশের দীর্ঘস্থায়ী ও পারস্পরিকভাবে উপকারী দ্বিপক্ষীয় সম্পর্কের স্বার্থে। বিক্রম মিশ্রি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেছেন।
বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। একই সঙ্গে বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়গুলোর সদস্যদের উপর সংঘটিত নৃশংসতার সব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে বলেও আশা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এই রে, তুমি তোমার নিজের দেশের কথা আর বললো না যে ওখানে খুব সুখে শান্তিতে আছে মুসলমান। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। আশা করতেছি এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলতে হবে না। প্রিয় দর্শক মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূস মহা বিপদের মধ্যে পড়ে গেছে, তার নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন। এমনই অনেক ধরনের সমালোচনা হচ্ছে। এদিকে শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরবেন সেনাপ্রধান এবং ডোনাল্ড ট্রাম্পের পাওয়ারে, এমনই একটা সমালোচনার ঝড়ে এমনটাই আমরা আভাস পেয়েছি। সম্মানিত দর্শক মণ্ডলী, ভারত এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে বৈঠকটা হলো, এই বৈঠককে কেন্দ্র করে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান? আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। দর্শক, বেশি আর কথা বাড়াবো না, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।